কি ম্যাচ, কি একটা ম্যাচ, কেমন অবিশ্বাস্য একটা ম্যাচ, একেবারে গায়ে কাটা দিয়ে ওঠার মতো একটা ম্যাচ, যেইখানটাতে বাংলাদেশ এবার হারিয়ে দিল ভারতকে। কয়েকদিন আগেই ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল, ফুটবল জাতীয় দল 22 বছরের জয় খরা ঘুচিয়েছে। এইবার ক্রিকেটের মাঠে জয় এলো, জাতীয় দল না এ দল, কিন্তু রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ এ দল সেমিফাইনালে ভারত এ দলকে যেভাবে হারালো, যেভাবে হারিয়ে ফাইনালে উঠলো, সেইটাও আসলে একটা অনেক 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 দিন মনে রাখার মতো ম্যাচ। নিঃসন্দেহে বাংলাদেশ সুপার ওভারে জিতেছে, এইটুকু যদি আপনি জানেন তাহলেই যথেষ্ট। আর যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই ম্যাচটা বাংলাদেশ হারতে হারতে জিতেছে, এই ম্যাচটা বাংলাদেশ জিততে জিততে হেরে যাওয়ার মতো অবস্থায় ছিল। সেইখান থেকে যেইভাবে বাংলাদেশ ম্যাচটা জিতে নিল, শিরোপা জয়ের স্বপ্নটা এখন আমরা আরো বড় করে দেখতে পারি। ভারতকে হারিয়েছে বাংলাদেশ, তাহলে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে যখন চলে গেছি, শিরোপাটা তাহলে জিতবো না কেন? এবং এই জায়গাটাতে আকবর আলী আমাদের দলের ক্যাপ্টেন, তার জন্য কত বড় একটা রিলিফ হয়ে এলো এই জয়টা। ওইটাই কি ম্যাচের টার্নিং পয়েন্ট কিনা? দেখেন, ম্যাচ যদি সুপার ওভারে যায় এবং যেইভাবে গেছে এই ম্যাচের গতি প্রকৃতি, তাতে আসলে এই শেষ সময়টা বাইরে অন্য কোনো কিছু কি ভাবার বা বলার বা আলোচনা করার সুযোগ রয়েছে? ভাই, আপনি সুপার ওভারের জায়গাটাতে দেখেন, সুপার ওভারের আগে থেকেই আপনি দেখেন যে লাস্ট দুইটা ওভারে 19 নম্বর ওভার দেখেন, দুই দলের 19 নম্বর ওভারটা দেখেন। বাংলাদেশ দল যখন আগে ব্যাটিং করতে নেমেছে, সেইখানে আমাদের জিসান আলমের সঙ্গে হাবিবুর রহমান সোহানের ওপেনিং পার্টনারশিপটা ভালো হয়েছে 43 রানের, কিন্তু তারপরেও সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে। আমরা রেগুলার বিরতিতে উইকেট হারিয়েছি। ম্যাচের 18 ওভার শেষ পরে সোহানের একটা 50 হয়েছে, এই ম্যাচে ভালো একটা ইনিংস, আরো ভালো একটা ইনিংস তিনি খেলেছেন, কিন্তু 18 ওভার শেষে ম্যাচে আসলে বাংলাদেশ যে ইন্ডিয়ার সঙ্গে কম্পিট করতে পারবে ওই রকম কোনো অবস্থাতে ছিল না। 19 নম্বর ওভার, 20 নম্বর ওভার, শেষ দুইটা ওভার ব্যাটিং এ বাংলাদেশ 50 রান তুলে ফেলে। ওই 19 নাম্বার ওভারটা থেকে আমরা 28 রান তুলে ফেলি। আমাদের ব্যাটসম্যান মেহরব, তিনি হচ্ছে গিয়ে 4-4টা ছক্কা মেরেছেন, একটা 4 মেরেছেন। 20 নাম্বার ওভারটাতে ইয়াসির আলী রাব্বিও তার সঙ্গে ওইটাতে যোগ দেন। 18 বলে অপরাজিত 48 রানের একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস খেলেছেন ওইখানে মেহরব। আর এই ইয়াসির আলী চৌধুরী রাব্বিও, তিনিও 9 বলে অপরাজিত 17 রান। শেষ দুই ওভারে বাংলাদেশ 50 রান নিয়েছে, তাতে করেই আমরা 20 ওভারে 194 রানে যেতে পেরেছি। এখন 194 রান কি জয়ের জন্য গুড এনাফ হতে পারে? ভাই, ভারত যেভাবে শুরু করেছিল তাতে তো আসলে গুড এনাফ হবে বলে মনে হচ্ছিল না। মাত্র 3.1 ওভারেই তারা 50-তে পৌঁছে গেছে। তাদের ওই যে বৈভব সূর্যবংশী এবং প্রিয়াঙ্ক সারিয়া, তারা বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে দিচ্ছিলেন। এই পার্টনারশিপটা ব্রেক হওয়ার পর বাংলাদেশ ম্যাচে ফেরার একটা চেষ্টা করে, কিন্তু সেটা হলেও ওই যে জিতেশ শর্মা যখন আবু হায়দার রনিকে পিটিয়ে ছাতু করে ফাইনালে গিয়ে 15 নম্বর ওভারে লাস্ট বলে আউট হন, তখনও তো শেষ 5 ওভারে ভারতের জয়ের জন্য কত 44-45 রান দরকার ভারত জয়ের জন্য, সেখান থেকে ফেভারিট। কিন্তু আমি ওইখানে বলছিলাম যে 19 নম্বর ওভার এবং 19 নম্বর ওভার, আমরা 19 নম্বর ওভারে 28 রান নিয়েছি, এবং আমাদের ব্যাটিং এবং আমাদের বোলিং এর যে 19 নম্বর ওভার, শেষ দুই ওভারে ভারতের জয়ের জন্য 21 রান প্রয়োজন ছিল। ওই সময় যে 19 নম্বর ওভারটা করেছেন রিপন মন্ডল, এইটা একেবারে একটা ক্লাসিক ডেথ ওভার বোলিং টি20 ফরম্যাটের জন্য, যেইখানটাতে 6 বলে 6টাই তিনি ইয়র্কার করেছেন, একটা ক্যাচ ড্রপ হয়েছে, সেই ক্যাচ ড্রপ হওয়া সত্ত্বেও একটা উইকেট তিনি পেয়েছেন, এবং মাত্র 5টা সিঙ্গেলের বেশি ভারত নিতে পারেনি। ফলে লাস্ট ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় 16 রান। নাটকীয়তার সেইখানেও রয়েছে। 19 নম্বর ওভারটাতে ক্যাচ ড্রপ করেছিলেন আকবর আলী, 20 নম্বর ওভারটাতে আরো বড় অপরাধ তিনি করে ফেলেছিলেন। মানে আমি এখন হাসতে হাসতে বলছি, কেননা বাংলাদেশ ম্যাচ জিতেছে বলে বলছি, কিন্তু ম্যাচ যদি বাংলাদেশ হেরে যেত তাহলে কিন্তু ব্যাপারটা ওই রকম থাকতো না। ওই 20 নম্বর ওভারের প্রথম দুইটা বলে আমাদের রাকিবুল হাসান, বাহাতি স্পিনার, তিনি বোলিং এ আসলেন। প্রথম দুইটা বলে দুইটা সিঙ্গেল মাত্র হলো, অর্থাৎ 6 বলে 16 রান থেকে 4 বলে 14 রান প্রয়োজন। বাংলাদেশ তখন জয়ের জন্য ফেভারিট। 3 নম্বর বলটাতে তিনি ছক্কা খেয়ে গেলেন, 3 বলে 8 রান দিয়েছেন। শেষ 3 বলে আরো 8 রান ভারতের জয়ের জন্য দরকার। 4 নম্বর বলে রাকিবুল তো উইকেট পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেইখানে হচ্ছে গিয়ে বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা জিসান আলম সহজ ক্যাচ শুধু ফেলেই দেননি, তিনি ওইটাকে 4ও বানিয়ে দিয়েছেন। ফলে 2 বলে 4 রান ভারতের জয়ের জন্য প্রয়োজন। ওই 5th বলটাতে রাকিবুল তিনি উইকেট তুলে নিলেন, ফলে লাস্ট বলে তাদের প্রয়োজন পড়লো 4 রান ভারতের জয়ের জন্য। এবং সেই বলটাতে যখন ডুবে তিনি লং অন ফিল্ডারে সরাসরি বলটা মারলেন, 1 রানের বেশি তো হয় না ভাই, তাদের জয়ের জন্য দরকার 4 রান। 1 রান ইজি, 1 রান বড় জোর, 2 রান, 2 রান হলো তো বাংলাদেশ 1 রানে ম্যাচ জিতে। লং অনের ফিল্ডার বল ধরে উইকেট কিপার
আকবর আলীর কাছে বল পাঠালেন, আকবর আলী বলটা হাতে ধরে রাখলেই হয়, তার ওইটা রান আউট করার চেষ্টা করার প্রয়োজনটা কি? চেষ্টা করলেন, দ্বিতীয় রান যে ভারত নিচ্ছিল, আকবর আলীর বলটা স্ট্যাম্পে লাগলো না, ভারত এই জায়গা থেকে থার্ড রান নিয়ে নিল। লং অনে সরাসরি ফিল্ডারের কাছে যাওয়া বলে তিনটা রান নিয়ে ভারত ম্যাচটাকে নিয়ে গেল সুপার ওভারে। ফলে আমাদের মনে একটা কুডাক ডাকাটা স্বাভাবিক, এবং আকবর আলীর এই ব্লান্ডারটার আসলে একেবারে প্রায় ক্ষমার অযোগ্য। যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিম, উইনিং টিমের আমাদের ক্যাপ্টেন, তার কুল হেড, তার ক্যাপ্টেন্সি, সবকিছুর আমরা এত প্রশংসা করি এবং তাকে নিয়ে ইনফ্যাক্ট আফসোসও করি যে বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি এখনো পর্যন্ত খেলতে পারেননি, তার এই ক্রিকেট মস্তিষ্কটা আমাদের ন্যাশনাল টিম পর্যন্ত আসছে না। কিন্তু তিনি ওইরকম সময় ওরকম ব্লান্ডার করেন। ক্যাচ মিসটা আমি 19 নম্বর ওভারে না হয় ধরে নিলাম, ইনফ্যাক্ট 20 নম্বর ওভারেও যেই ক্যাচটা মিস হয়েছে বাউন্ডারি লাইনে জিসানের, সেটাও আমি ধরলাম। কিন্তু আকবর ওই সময় বলটা কেন হাতে রাখবেন না? হাতে রাখলেই ওইটা 2 রানের বেশি হওয়ার কোনো সুযোগই নেই, বাংলাদেশ 1 রানে ম্যাচটা জিতে যায়। কিন্তু যে একটা এক্সট্রা রান ভারত পেল, ওইটাই ভারতের লাইফ লাইন, ওইটাতেই 3 রান নিয়ে ম্যাচটা চলে গেল সুপার ওভারে।